আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার এর আর্নেস্ট হেমিংওয়ে রচিত দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই নভেলটি নিয়ে আলোচনা করব। আজকের এই নভেলটি মূলত মডার্ন নভেল এই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। প্রথমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব, এরপর আমরা সংক্ষিপ্তভাবে এবং একই সাথে বিশদভাবে বাংলা সামারি আলোচনা করব। আর তোমরা যদি আজকের এই নভেলটির ইংরেজি ভার্সন চাও, অর্থাৎ ইংরেজিতে সামারি এবং ক্যারেক্টার, থিম, সিম্বল এগুলো চাও, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমরা দ্রুত ভিডিও আপলোড করব। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি নিয়ে আলোচনা করব তা হলো বুড়ো সান্টিয়াগো। এই বুড়ো সান্টিয়াগো খুবই অভিজ্ঞ একজন জেলে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ম্যানোলিন, ছোট জেলে যে বুড়ো স্যান্টিয়াগোর দেখাশোনা করে। তৃতীয় আরেকটি ক্যারেক্টার সম্পর্কে পাবো যে মূলত মাস, যার নাম হলো মার্লিন নামকরণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের আরেকটি অদৃশ্য চরিত্র আমরা দেখতে পাই, তা হলো জোডি ম্যাগিও। একই সাথে পেরিকু এবং মার্টিন নামক আরও অদৃশ্য চরিত্রের সন্ধান পাবো। এই চরিত্রগুলো নভেলে সরাসরি উপস্থিত ছিল না, তবে তারা পিছন থেকে নভেলের কাহিনীকে সমৃদ্ধ করেছে, এগিয়ে নিয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই নভেলটির এর সামারি শুরু করতেছি। তার পূর্বে আমরা প্রথমে জেনে নিব এই নভেলটি কখন কোথায় রচিত হয়েছে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক 1951 সালে কিউবায় অবস্থাকালীন সময়ে লিখিত এবং 1952 সালে প্রকাশিত একটি উপন্যাস। এটি লেখকের জীবনকালে প্রকাশিত সর্বশেষ ফিকশনধর্মী রচনা। এটা তার সেরা লেখাগুলির একটি। উপন্যাসের প্রধান কাহিনী বর্ণিত হয়েছে উপসাগরীয় স্রোতে বিশাল এক মার্লিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনী। অর্থাৎ এই নভেলটির মূলত কাহিনী হলো উপসাগরীয় স্রোতে একটা বিশাল মার্লিন মাছ, একই সাথে সান্টিয়াগো নামক এক বৃদ্ধ জেলের জীবন সংগ্রামের কাহিনীকে ঘিরে। 1953 সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং 1954 সালে নোবেল পুরস্কার লাভ করে। সমুদ্র এমনই এক বই যাকে পাঠ করলেও ফুরায় না, যে কারণে যুগের পর যুগ সমুদ্রের প্রতি মানুষের আগ্রহ ফুরায়নি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত একটি উপন্যাস। তিনি এই উপন্যাসটি লিখেছিলেন জীবনের শেষের দিকে। প্রথমে নাকি উপন্যাসটি ছাপা হয়েছিল প্রায় 50,000-এর মতো কপি। পৃথিবীর অধিকাংশ ভাষাতেই অনূদিত হয়েছে উপন্যাসটি, আর সে কারণেই উপন্যাসের বিভিন্ন বর্ণনা আর ঘটনা নিয়ে পাঠকদের মধ্যে আলোচনার অন্ত নেই। অনেকে বলেছেন বুড়ো সান্টিয়াগো এই গল্পের নায়ক, অনেকে বলেছেন সমুদ্রই এই গল্পের নায়ক। এই সমুদ্র সম্ভবত সকল প্রাণীর শিক্ষক, বুড়ো সান্টিয়াগো তার ছাত্র। সে সমুদ্রকে বলে দয়ালু, যেমন স্পেনের লোকেরা ভালোবেসে একে দয়ালু বলে ডাকে। যারা সমুদ্রকে ভালোবাসে তারাই আবার গালমন্দ করে। ছোকরা জেলে যারা মোটর বোট আর বয়া নিয়ে হাঙর ধরে বাজারে হাঙর মাছের তেল বেচে 2 পয়সা কামায়। এখানে সমুদ্রটা একজন পেশিবহুল ঢেউ বিশিষ্ট দেহে ভরা যৌবনের নর বা লাস্যময় তাণ্ডব নৃত্যের ভরা যৌবনের পুরুষের মতো মনে হয়। ওরা সমুদ্রকে বলে প্রতিদ্বন্দ্বী নয়তো শত্রু। এমনভাবে সমুদ্র নিয়ে উপন্যাসের বুড়ো সান্তিয়াগোর এরকম মানসিকতা তৈরি হয়। আমাদের সেই বুড়ো মানুষটি যে কিনা নিজের জেলে হয়ে ওঠার আগে একটা কচ্ছপ ধরার বুটে কাজ করত। অর্থাৎ আমাদের এই বুড়ো সান্তিয়াগো মূলত মাছ ধরার আগে কচ্ছপ ধরার নৌকায় কাজ করত। তার নিজের কাছে মনে হতো ওর হৃৎপিণ্ড আর পাগুলো যেন কচ্ছপের। সে কচ্ছপের সাদা সাদা ডিম খেয়েছে, গায়ে জোর হবে এ আশায়। সে রোজ এক গ্লাস হাঙরের তেলও খেত, বুকে ঠান্ডা ও সর্দি বসার হাত থেকে এই তেল বাঁচায়, চোখ ভালো করে বলে।
অর্থাৎ সে হাঙরের তেল খেত দুটা কারণে, বুকে ঠান্ডা এবং সর্দি যেন না লাগে, একই সাথে তার চোখ যেন ভালো থাকে। এভাবে সমুদ্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন বুড়ো সান্তিয়াগো। এই উপন্যাসের সিংহভাগ জুড়ে সমুদ্র। উপন্যাসের সমুদ্রের মাছ ধরতে যাওয়া বুড়ো সান্তিয়াগোর যে সংগ্রাম কাহিনীর সাথে সাথে সমুদ্রের সূক্ষ্ম বর্ণনা পাঠককে আকৃষ্ট করে দারুণভাবে। সমুদ্রের পানি ফেঁপে কেটে বেরিয়ে যাওয়া উড়ুক্কু এক মাছ, তলা থেকে বেরিয়ে আসা নানা জাতের হাঙর, হাঙরের বিভিন্ন শারীরিক কসরত পড়তে গেলে বিভিন্ন ঘটনা এতই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে লেখক হেমিংওয়ে নিজেই বইটি সম্পর্কে বলেছেন, আনকোনা পাঠকের জন্য এটি অন্যরকম ব্যাপার। উপন্যাসের প্রধান চরিত্রকে সে সম্পর্কে বলতে গেলে বলতে হবে, যেহেতু পাঠক নিজেও মানুষ, সুতরাং স্বভাবগতভাবে গল্পের মানুষ চরিত্রকেই প্রদীপের আলোয় নিয়ে এসে নাড়াচাড়া করবে এবং তাকেই প্রধান চরিত্র হিসেবে গণ্য করবে। কিন্তু যদি দেখাটা হয় অন্যভাবে, কিভাবে? সমুদ্র এবং মাছের দিক থেকে দেখতে গেলে আমাদের বুড়ো সান্তিয়াগোকে পাওয়া যায় একটা খলনায়ক হিসেবে। উপন্যাসে দেখা যায় সান্তিয়াগো সমুদ্রের এক বিরাট মাছকে হত্যা করে দিনের পর দিন তাকে বড়শি বেঁধে রাখে। এক ভয়াবহ যন্ত্রণা পেয়েছে মাছটি। প্রথমে মাছটি যখন সহজে ধরা দেয়নি, তখন বুড়ো হুংকার ছেড়ে বলছে, যত বড়ই হোক এটাকে আমি মারবই, ওর বিরাটত্ব আর বড়াই আমি শেষ করবই, ওকে আমি দেখব মানুষ কি করতে পারে আর মানুষের লেগে থাকার শক্তি কত ভয়ঙ্কর। উপন্যাসের লেখক দেখিয়েছেন যে মানুষ সম্প্রদায় মনে করে তারা বাদে দুনিয়ার বাকি সব জীবজন্তু উদ্ভিদ সবই মানুষের ভোগ্য এবং মানুষই হচ্ছে প্রাণী জগতের রাজা, এ বুড়ো তাদেরই প্রতিনিধি। মাছটি নৌকায় বেঁধে আনার সময় সমুদ্রের হাঙরগুলো উঠে আসতে থাকে আর একটি হাঙর মৃত মাছটির গায়ে কামড় দিয়ে অনেক খালি থবলে নেয়, অর্থাৎ কামড় দিয়ে অনেক অংশ ছিঁড়ে নিয়ে যায়। এরপর বুড়ো আর মাছটির দিকে তাকায় না, ভাবতেই পারে না মাছটির অঙ্গহানি হয়েছে। তবে মাছটিকে কেউ খাচ্ছে তার জন্য সে খারাপ লাগছে, তবে মাছটিকে কেউ খাচ্ছে তার জন্য যে খারাপ লাগছে তা নয়, তার খারাপ লাগছে এই জন্য যে এতে সে দাম কম পাবে। যদি ঠিক একই ব্যাপার ঘটতো মানুষের সাথে, মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এইভাবে তার বাহনের সাথে বেঁধে নিয়ে যেত, তাহলে দৃশ্যটি কেমন দেখাতো? মাছের ভিতরে কোনো কবি থাকলে হয়তো তারাও এই কাহিনী লিখতো এইভাবে, যে মানুষের এক প্রতিনিধি একবার আমাদের এক বিরাট মাছকে হত্যা করে তার বাহনের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রের অন্যান্য সৈনিকেরা সেটা হতে দেয়নি, তারা মাছটাকে আস্ত নিয়ে যেতে দেয়নি। সমুদ্রের হাতে শেষ পর্যন্ত মানুষের প্রতিনিধি বুড়ো সান্তিয়াগোর পরাজয় হয়েছিল। সফি শিক্ষার্থী, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই উপন্যাসটির মধ্যে একটি ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে, তা হলো, এভরি ডে ইজ এ নিউ ডে, ইট ইজ বেটার টু বি লাকি, বাট আই উড রাদার বি exact. Then when luck comes you are ready, but man is not made for defeat. He said, a man can be destroyed by not defeated. সবই শিক্ষার্থী, এখন আমরা সংক্ষিপ্তভাবে কাহিনী জানব। বুড়ো নাবিক সান্তিয়াগো মাছ ধরার জন্য সাগরে বের হয়েছিল আর তার সাথে ছিল একজন বালক যার নাম ছিল ম্যানুলিন। এই ম্যানুলিন সান্তিয়াগোকে দেখাশোনা করে এবং তারই সাথে সব সময় থাকে। 84 দিন যাবৎ তারা সাগরে অপেক্ষা করছে মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছ পাচ্ছিলেন না। 40 দিনের মাথায় সান্তিয়াগো ম্যানুলিনকে বাড়ি চলে যেতে বললেন, কারণ তার পরিবার আছে এবং তার আর কবেই যে মাছ পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। শুরুতে ম্যানুলিন রাজি হচ্ছিল না, পরে সে চলে যায়। ম্যানুলিন চলে যাবার পরে 85 দিনের মাথায় সে একটা মাছ পেল, আর সেটি ছিল একটি বিশাল বড় মাছ যার নাম ছিল মার্লিন, লম্বায় 18 ফুট প্রায়। অভিজ্ঞ নাবিক সান্তিয়াগো বুঝতে পারলেন এটি একটি বড় মাছ, আর তিনি যখন মাছটিকে হুক দিয়ে আটকালেন, মাছটি তাকে সাগরের দিকে নিয়ে যেতে লাগলো।
তিনি মাছটিকে তার নৌকার সাথে কষে বেঁধে ফেললেন। তখন মাছটি তার নৌকা সহ সাগরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে যখন মাছটি ঘুরতে লাগলো, তিনি বুঝতে পারলেন এটির শেষ সময় এসেছে। একে এখনই ধরতে হবে। মাছটিকে তিনি টেনে নৌকার কাছে আনলেন আর তার মাছ ধরার টুলটি দিয়ে মাছটির মাথায় আঘাত করলেন। এক সময় টুলের আঘাতে মাছটি মারা গেল। এতে মাছটির মাথা থেকে রক্ত বের হচ্ছিল। আমরা সবাই জানি যে যদি সমুদ্রের কোনো ধরনের রক্তক্ষরণ হয়, তবে রক্তের গন্ধে আশেপাশে থাকা হাঙ্গর মাছেরা ছুটে আসে। এক্ষেত্রেও কোনো ব্যত্যয় ঘটেনি। সান্টিয়াগো আগেই বুঝে ফেলেছিলেন শার্কগুলো এখনই ছুটে আসবে। তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। দুটি হাঙ্গর ছুটে এসেছিল। তিনি অনেক কষ্টে একটি হাঙ্গরকে হত্যা করলেন তার টুল দিয়ে বাড়ি দিয়ে। তখন অন্য হাঙ্গরটি চলে গেল, কিন্তু সান্টিয়াগো অভিজ্ঞ নাবিক, তাই তিনি বিপদ বুঝতে পারলেন। তিনি বুঝতে পারছিলেন সামনে আরো অনেক হাঙ্গর দল বেঁধে আসছে। এদিকে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, আর তা হলো সান্টিয়াগোর মাছ ধরার টুলটি শার্কে আঘাত করতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল, আর তা উদ্ধার করতে পারেননি। তিনি যা ভেবেছিলেন তাই ঘটল। ঠিক তারপরের রাতে মাছের গন্ধ পেয়ে অনেকগুলি হাঙ্গর চলে আসলো। এতগুলো হাঙ্গর একসাথে আসলো, আর তার কাছে মাছ মারার মতো কোনো জিনিসই ছিল না। অর্থাৎ এই হাঙ্গর মারার মতো আর কোনো জিনিসই ছিল না। তিনি কি দিয়ে মাছগুলোকে তাড়াবেন তা বুঝতে পারছিলেন না। মাছগুলো তার চোখের সামনে বিশাল বড় মার্লিনটাকে খেয়ে ফেললো। খেয়ে যাওয়ার সময় কঙ্কালটা রেখে গেল। পরের দিন সকালে তিনি একাই এত বড় মার্লিনকে টেনে সাগরের উপরে তুলে ফেললেন, কারণ মার্লিনের গায়ে যে আর কোনো গোস্ত ছিল না। তিনি এই কঙ্কালটা নিয়ে বাড়ি ফিরে এলেন। সমুদ্রের তীরে অনেক মানুষ সেটাকে দেখতে এলো। সবাই অবাক হয়ে সেটা দেখলো। তারা বুঝতে পারছিল না সেটা কি আসলে কোনো মাছ ছিল নাকি বড় কোনো প্রাণীর কঙ্কাল ছিল, কারণ এত বড় মাছ এই এলাকায় মানুষ আগে কখনো দেখেনি। এমনকি সান্টিয়াগো তার পৌনে 1 শতকের জেলে জীবনে এত বড় মাছ ধরেনি। সান্টিয়াগো সেটাকে তীরে রেখে গেলেন। শরীরটা তার খুব ক্লান্ত লাগছিল। দীর্ঘ প্রায় 3 মাস এর সংগ্রাম, এখন একটু শান্তি এবং বিশ্রামের দরকার। সবই শিক্ষার্থী, আর এভাবেই আমাদের এই নভেলটি শেষ হয়ে গেল। সবই শিক্ষার্থী, আজকের আলোচনাটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাও। এরপর তোমরা আমাদের কাছে কোন টপিকের উপর ভিডিও চাও তা তোমরা কমেন্ট করতে পারো, আমাদের জানাতে পারো। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।